ভেন্টিলেশনে ঢুকিয়েছি তখন মানে বলতে আমার লজ্জা নেই, তখন আমার অ্যাকাউন্টে 90,000, ঠিক আছে, প্রত্যেক দিন খরচা হবে 10,000 হিসেব করে, ডাক্তার যেটা আমাকে বলে দিয়েছে। আমি ভাবলাম যে 9 দিন পরে কি করব, চলো ঠিক আছে 9 দিন তো মার্কেট বাঁচাই, তারপরে ভগবান দেখে নেবে। যখন দত্তবাড়ি শেষ হলো তখন হঠাৎ আমরা মানে বুঝতে পারলাম অ্যালজাইমার ধরা পড়েছে। অ্যালজাইমার ধরা পড়ে যে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ চলে যাচ্ছে, ঠিক আছে, মানে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, মানে আমার নাম মাঝে মাঝে ভুলে যেত, আমার বন্ধুদের তো আকচারই ভুলতো, আমি আজ মানে জানতে পারি কি করে আমার অ্যাক্সিডেন্ট হলো, এবং আমার কাছে সেটা মানে আকাশ ভেঙে পড়ার মতন। আমি আপনাদের সামনে এখন ভেন্টিলেশন, কোমা, ব্রেন সার্জারি এই 3টে ক্রস করে বসে আছি। আমার তো শুরুটা খুব মাখনের মতন হয়েছিল, মানে এসেই লিড পর তাও আবার। আর সেই সময় নমস্কার, স্বাগত সবাইকে আজকের এপিসোড অফ হ্যালো অঞ্জলি। আজকে আমার অতিথি অরিত্রম মুখার্জি, অভিনেতা অরিত্রম মুখার্জি। নমস্কার ভাইরে। নমস্কার। আচ্ছা, ওকে আবার সেম জিনিস কাজ করেছি, ভাই বলি, অনেকটাই বড়, আমি কিন্তু ওকে ভাই বলেই সম্বর্ধনা করব, আপনারা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। কেমন আছিস? খুব ভালো। এখন কি চলছে? এখন অ্যাট প্রেজেন্ট শুভ বিবাহ চলছে, এবার দেখা যাক কি হয়। তো পরপর অনেক করা কাজ করলি বোধহয় লাস্ট ইয়ার থেকেই, যতদূর মনে পড়ছে মিত্তির বাড়ি, তারপরে আরেকটাও কেরা ছিল, ফুলকির পরে তো অনেক করা। ফুলকি হতে হতে মিত্তির বাড়ির পরে যেটা NT1-এ চলছিল আমাদের নিনিজ অ্যান্ড চিনিজ প্রোডাকশনের পুতুল টিটি না, পুতুল টিটি তো আমিও করলাম। এ দিয়ে নামটা, নাম ভুলেও যাই আমি। হ্যাঁ, নাম আমিও ভুলে যাই, ঠিক আছে, মনে পড়লে বলবো। হ্যাঁ, তারপরে ওটা হতে হতে তোমার এই শুভ বিবাহ ঢুকলো, এবার দেখা যায় ভগবান কোথায় নিয়ে যায়। হ্যাঁ, আমাদের তো ওরকমই হয়, একদম, কে কবে কোথায় কখন একদম কিছুই জানি না। আচ্ছা, এবার আস্তে আস্তে একটু ফিরে যাই। অরিত্রমের প্রথম অভিনয় ভালোবাসা কবে থেকে শুরু হলো? অভিনয়ে ভালোবাসাটা মেনলি আমি কখনো ভাবিনি যে অভিনয় করব, ঠিক আছে। আমি ফুলকির মেকআপ রুমে তোমাকে অনেকবার আগেও বলেছি, সবাইকে গল্প টল্প করেছি, মানে এই জায়গাটা আমার কাছে প্রচন্ড একটা ইমোশনাল বা একটা মানে অদ্ভুত একটা গল্প, মানে আমি এখনো ভাবি যে হাউ ইট হ্যাপেন্ড, মানে ইটস লাইক আই এম স্টিল লিভিং আ ড্রিম, ঠিক আছে। আর এত বছর যে কেটে গেল, কমসে কম 17-18 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, মানে এখনো যে আমি ভগবানের আশীর্বাদে এগিয়ে যাচ্ছি, যেইখানে কয়েকটা মাস টিকে থাকাও খুব দুষ্কর। তো ওই জায়গার জন্য আমি আমার মা বাবাকে, তারপরে ভগবানকে, আমি তো আছি ঠিক আছে, চল আমি মানে ট্রাই করছি, হচ্ছে, কিন্তু সবার আশীর্বাদ, একদম মা বাবা, ভগবান, ওদের কাছে মানে প্রচন্ড ভাবে মানে থ্যাঙ্কফুল, গ্র্যাটিটিউড আমার প্রচন্ড। আর দর্শকদের একদম, যারা অবশ্যই আমাদেরকে তৈরি করে, একদম ওনারা কিন্তু আমাদের ভগবান, একেবারে। ওনারা না থাকলে তো আমাদের কোনো অস্তিত্বই নেই। একদমই তাই। শুরুয়াতটা কিরম ভাবে হলো? শুরুয়াতটা হলো আমার তো ফার্স্টে মানে পড়াশোনা একদম মন ছিল না, বলেছিস, যেটা মানে ম্যাক্সিমাম জন যারা আর্টিস্টিক মেন্টালিটির হয় তাদের কারোরই মন থাকে না, মানে মেনলি আমারও ছিল না। তো বই খুললেই আমি মানে চোখের সামনে এটা ভাসতো যে এই গল্পটা, ধরো একটা লিটারেচারের কোনো গল্প পড়ছি, এই গল্পটায় যদি এইটা না হয় ওইটা হতো তাহলে কিরকম হতো, বা কোনো সিনেমা দেখছি, সিনেমাতে একটা ক্যামেরাটা যাচ্ছে, আমি ভাবলাম যে একটা ঢেউ আসছে অ্যাজ ইফ, ঠিক আছে, যে ক্যামেরাটা যদি এরম করে গিয়ে ঢেউয়ের মধ্যে দিয়ে এরম করে যেত তাহলে কিরকম হতো, ঠিক আছে। এইটা একটা ইমাজিনেশন ব্যাপারটা ছিল, ঠিক আছে। তারপরে তো বই খুললেই খালি আঁকতে পারি না, তবু একটা ভুলভাল আঁকা ঝোঁকা, ঠিক আছে, এইটা একটা হতো, ঠিক আছে, মানে একদম প্রথমে স্কুল লাইফে, ঠিক আছে। তারপরে একটা সময়ের পরে আমি একটা জিনিস আমার কাছে খুব মানে মানে কি বলবো, খুব ইন্টারেস্টিং লাগতো, সেটা হচ্ছে প্রোজ পোয়েট্রি, বাংলা হোক বা ইংলিশ, আমি মানে আমাকে যদি টিউটার বলে যেত তুমি এই চ্যাপ্টারটা মুখস্থ করে রাখবে, এই কোশ্চেন অ্যান্সার গুলো,
তো আমি কোশ্চেন আনসার কখনোই পড়তাম না, আমি পুরো গল্পটা পড়তাম, ঠিক আছে, এবং গল্পটা এখন যেটাকে বলে শ্রুতি নাটক আমি সেইভাবে পড়তাম, মানে অ্যাজ ইফ একটা সিন দেখাচ্ছে, 4-5টা লোক আছে, সেইখানে আমি প্রত্যেকজনের আলাদা ম্যানারিজম, আলাদা কথার স্ক্যানিং, যেটা এখন আমরা জানি স্ক্যানিং, তখন জানতাম না, ডায়ালগ, ঠিক আছে, কথা বলার ভঙ্গি, ঠিক আছে, এমনকি মানে বাই, যেটা আমরা বাই দিই অভিনয়ের সময়, সেই ব্যাপারটাও, ঠিক আছে, মানে আমার মজা লাগতো। ও মুখ কথা আটকে গেলে ওটাকে ফাম্বল বলে, ঠিক আছে, ওগুলো কিছুই জানতাম না। তো একটা চ্যাপ্টার বলে রাখলে আমি 4-5টা চ্যাপ্টার পড়ে রাখতাম, ঠিক আছে, এরকম হতো, ঠিক আছে। তো তারপরে করতে 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 একটা টাইমের পরে আমার কম্পিউটারের দিকে প্রচন্ড নেশা আসলো, ঠিক আছে, কম্পিউটার করতাম। এবার তারপরেই যখন আমি একটা সময়ের পরে গিয়ে দেখলাম যে C++ কোডিং উইদাউট এনি লজিক, আমার নেশা উঠে গেল, মজাটা উঠে গেল, মানে কোনো ওখানে কোনো মানে লজিক পাচ্ছি না আমি। C++ পুরোটাই তো কোডিং, কোনো লজিক নেই, ঠিক আছে, মজাটা উঠে গেল, ঠিক আছে। এবার আমি তখন HTML শিখেছি, HTML দিয়ে আমি নর্মালি ওয়েব পেজ বানাতাম, ওয়েব পেজ মানে উইদাউট এনি ইন্টারনেট কানেকশন, এমনি বাড়িতে বসে, মানে ওটা হচ্ছে আমার প্র্যাকটিস হচ্ছে, আমার মজা হচ্ছে, প্লাস আমার সিলেবাস রিভাইজ হচ্ছে, ঠিক আছে। এরকম করতে করতে স্কুল লাইফের পরে হঠাৎ 2000-এ একজন বলিউডে লঞ্চ হলেন, ঋত্বিক রোশন, ঠিক আছে। ঋত্বিক রোশন, ওর ঋত্বিক রোশনের সিনেমা দেখে তো তখন আমি অলরেডি একটু জিম টিম করি, ঠিক আছে, তো ছোট গুটলি গুটলি টাইপের উঠেছিল আমার, ঠিক আছে। তো ওই যে খালি হাতে আয়েতে হেম খালি হাতে যায়েঙ্গে, তখন তো আমি বুঝতে পারছি না ওই মেজারমেন্টটার রিয়েল মেজারমেন্ট এস্টিমেট করে বুঝতে পারছি না, আমি ভাবছি এই তারা আমার মতন বডি, এরকম, এই তারা এরকম নাচ। তখন আমি সবে স্কুল শেষ করে কলেজে যাব, শুরু হলো ডান্স, ঠিক আছে। এবার ওই বিটে বিটে প্রত্যেক, আমরা যেমন একটা ছকে খেলি, অভিনয়টা আমরা ছকে খেলি, বা একটা মেথডে খেলি, বা একটা সুর আছে আমাদের, হাঁটা চলার মধ্যেও আমাদের একটা সুর ছন্দ মেনটেন করতে হয়, হ্যাঁ, পেস। তখন আমি প্রথমবার ডান্স করতে শুরু করলাম, যেটা আমি কখনো আগে করিনি। এবার আমি জানতাম না যে আমি ডান্স করতে পারি, ঠিক আছে, মানে একপালকা জিনে যা স্কুল থেকে ফিরে স্যান্ডো গেঞ্জি স্কুলের প্যান্ট পরে আমি ডান্স করতাম, ওটা দিনের পর দিনে একই গানে চলতো। হঠাৎ করে 2006-ফয়তে আমার স্টেট ব্যাংকে কোয়ার্টারে থাকতাম, আমার বাবা স্টেট ব্যাংকে ছিল, ম্যানেজার ছিল, তো ওখানে আমরা গলফ ক্লাবে একটা কোয়ার্টারে থাকতাম, তো ওখানে আমাদের মানে সব ফ্যামিলিদের নিয়ে পুজো টুজো হতো। তো ওখানে হঠাৎ শুনলাম ভুগি ভুগি হবে, ভুগি ভুগি মানে মানে আমাদের সবাই মিলে একটা ডান্স কম্পিটিশন হবে, নাম ভুগি ভুগি। তখন ভুগি ভুগি খুব ফেমাস, ভীষণ ফেমাস, বিভৎস, ঠিক আছে। এবার তার আগে তখন আমি স্টেজে পারফর্ম করিনি, না তো ডান্স না তো কিছু, রিসাইটেশন নাটক তো ছেড়েই দাও, ভাবিও নি, ঠিক আছে। মা বললো, আমার ডাক নাম ডাম্পু, বাড়ির নাম ডাম্পু, মা বললো যে না ডাম্পু দিস না, খুব মানে বাজে হলে সবাই ইয়ে করবে, সব হাসবে। আর আমার বাবা কুল টাইপের, মানে চিরকালই আমার বাবা মা দুজনেই কুল, বাবা বেশি কুল, দূর ছাড় তো, তোর ইচ্ছে করছে নাম দে, যা হবে দেখা যাবে। নাম দিলাম যথারীতি, পরের দিন ডান্স হলো। এবার ডান্স হওয়ার পরে পারফরমেন্স আমার শেষ হওয়ার পর, তখন এখন যেমন লেন্স পরে আছি, তখনও আমার চশমা ছিল, ক্লাস 5 থেকেই চশমা, লেন্স তখন ছিল না, চশমা, ঠিক আছে। তো তারপরের রিয়াকশনটা তোমাকে বলি, মানে সেই দিন আমি প্রথমবার ফিল করলাম যে ফেম বা ক্রেজ কাকে বলে, এই যে সেলিব্রিটিদের ফেম বা ক্রেজ কাকে বলে, ঠিক আছে। তো আমি ডান্স করার আগে সামনে একজন দিদি ছিল, আমাদের কমপ্লেক্সেই থাকতো, তাকে আমি চশমাটা খুলে রাখতে দিয়েছিলাম। এবার পেছনে আমাদের একটা ছোট মাঠ ছিল, তো ওখানে পেছনে সব অডিয়েন্সরা বসেছিল, সবাই, মানে আমাদের কমপ্লেক্সে ছিল 19D, আমাদের কমপ্লেক্সটার নাম্বার ছিল, 80টা ফ্যামিলি ছিল, আর পাশে ছিল 19C, ওখানে প্রায় 50টা-40টা মতন ফ্যামিলি ছিল। তো সবার বুঝতেই পারছো, যদি 3জন করেও মিনিমাম অনেক 120-30 ইন্টু 3, হ্যাঁ, ওরকম টাইপের, ঠিক আছে। তো আমি চশমাটা নিতে যাচ্ছি, পারফরমেন্স হয়ে গেছে, পুরো আবজাত, ঠিক আছে, আমি নিতে যাচ্ছি দিদির হাত থেকে, আবার পেছন থেকে আমি শুনতে পাচ্ছি একটা আওয়াজ এরকম এগিয়ে আসছে, ঠিক আছে, আমি পুরো আবজাত,
বা চশমাটা জাস্ট নিয়েছি আর ধাক্কা মেরে সব লোকজন আমাকে ওই আমাদের যে বিল্ডিংটা সেটার মধ্যে আমাদের ঢুকে দিয়েছে, গ্যারেজে হচ্ছিল, ওপেন আমাদের গ্যারেজ ছিল, ঢুকে দিয়েছে। আর মানে অদ্ভুত ভাবে মানে কেউ হ্যান্ডশেক করতে চাইছে, ঠিক আছে, কেউ অটোগ্রাফ চাইছে। আমার তো তখন আমি বুঝতেও পারছি না যে অটোগ্রাফ হ্যান্ডশেক মানে, এটা তো টিভিতে দেখেছি, আমি সিনেমাতে দেখেছি, মানে স্টারেরা সেলিব্রিটিরা করে, ঠিক আছে। মানে আমি ব্লাশ করছি তখন, লজ্জা পাচ্ছি, মানে কি করে রিয়াক্ট করবো আমি নিজেই বুঝতে পারছি না, মানে বিভৎস ভিড়, ঠিক আছে। আর এই কেউ বলছে ডাম্পুদা, কেউ বলছে ভাই ভাই ভাই, কেউ বলছে আরে ডাম্পু এত ভালো না, এরকম টাইপের, মানে হই হই ব্যাপার একটা। হাত যেরকম আমরা মাচা শোতে গেলে যেরকম মাথা সরে যেগুলো হয়, ওই রকম টাইপের, ঠিক আছে। তো করতে করতে আমি কোনো মতে সবাইকে নিয়ে বেরিয়েছি আমাদের ওই গেটটা থেকে, যেখান দিয়ে আমরা উঠবো সেখানে ছিলাম এতক্ষণ, বেরিয়েছি। এবার একটা কাকু আছে ওখানে, রক্ষিত কাকু, ঠিক আছে। তো রক্ষিত কাকু এসে বলে কাঁধে তোল, দূর থেকে বলছে, ঠিক আছে। এবার কাঁধে তুলে নিয়েছে আমাকে, ঠিক আছে। এবার কাঁধে তুলে নিয়ে গিয়ে আমাদের তো এমনি তো মানে রাস্তা থাকে, মানে কমপ্লেক্সের ভেতর যেমন পিচ রাস্তা, সুন্দর রাস্তা, তারপরে গিয়ে ওই মাঠের মধ্যে মাও আছে ওখানে বসে, ঠিক আছে। আমাকে সব কাঁধে তুলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ডাম্পু ডাম্পু ডাম্পু, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে আমি বুঝতে পারছি না আমি রিয়াক্ট কি করে করবো, মানে লজ্জা লাগছে যে আমি রিয়াক্ট কি করে করবো, কখনো আমি এটা ফিল করিনি, কখনো দেখিনি, মানে কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না। কোথাও আবার দেখলাম একটা কোনায় আমার বাবা একটা বয়স্ক লোকের সঙ্গে, তার সঙ্গে বাবা হাত মেলাচ্ছে আর কি, ঠিক আছে, মানে ওনার খুব ভালো লেগেছে। এবার নিয়ে গিয়ে আমাকে মাঠের মাঝখানে মায়ের সামনে নামালো। এবার ওখানে অনেক আন্টি ছিল, সুজাতা আন্টি, শুভা আন্টি, নুপুর আন্টি, ঠিক আছে, এনারা সব আমার মায়ের সেই সময়কার বন্ধু, ঠিক আছে, সোনালী আন্টি, ঠিক আছে। তো সুজাতা আন্টি আমাকে বলছে, এখনো আমার মনে আছে, যদি এই ভিডিওটা দেখে সুজাতা আন্টি তাহলে নিজেও এখনো মনে করে হাসবে, মানে ওনারা যদি দেখেন, ঠিক আছে, যে এখনো আমার সেই দিনের কথা মনে আছে, প্রায় 20 বছর আগে, ঠিক আছে, যে সুজাতা আন্টি বলছে, রীতা আমি তো জানতাম না ডাম্পু এত ভালো নাচে। আর আমি কি সত্যি ভালো নাচে আমি নিজেই জানতাম না, মানে ফার্স্ট টাইম, মানে 6 মাস ধরে একটা গানেই ডান্স করেছি আর পুরো রক্তে ঢুকে গেছে, এমনকি এখনো অন্য কোনো ডান্স মুখস্থ থাক না থাক এখনো ওইটা আছে। তো তারপরে শুরু হলো আমার ডান্স করা। ওই যে বয়স্ক লোক যে বাবার সঙ্গে হ্যান্ডশেক করছিল, উনি প্রত্যেকদিন চারতলা তুলে বেয়ে আসতেন শুধুমাত্র আমার ঘরে আমার সঙ্গে দেখা করতে আর জল খেতে, ঠিক আছে। বেশ কয়েকটা কলেজে, ইউনিভার্সিটিতে কোরিওগ্রাফি করেছি। হ্যাঁ, তো এবার করতে করতে যেমন তোমার এই জেভিয়ার্স, ভাগ্যুদের এগেনস্টে করেছি, ওখানে ভগবানের আশীর্বাদে সেকেন্ড হয়েছি। আর ভাগ্যুদের এগেনস্টে সেকেন্ড হওয়া মানে বিশাল বিশাল একটা বড় ব্যাপার। ভবানীপুর, সত্যি ভবানীপুর একদম কলেজ ইজ একদম, ভেরি হ্যাঁ গুড। কারণ আমাদের সময় তো ছিল আমরা গান গাইতাম হ্যাঁ কলেজ ফেস্টগুলোতে, একদমই তাই, জাবোৎসব হ্যাঁ। বা এগুলোতে ভীষণ রকম। হুম। হ্যাঁ, তো হ্যাঁ ওখানে জবসবই ছিল। তারপরে আমাদের ইয়েতে রুবিতে আর একটা আছে না, আম, আর একটা বড় একটা ইয়ে আছে, কলেজ আছে ওখানে, স্কুল ও আছে, বুঝে গেছি, তুই বোধহয় বলছিস হেরিটেজ। হেরিটেজ, ওদের একলেশিয়া হ্যাঁ ওদের হ্যাঁ হ্যাঁ ফেস্টে। হ্যাঁ। তারপরে আমাদের গড়িয়াহাটে বাসন্তী দেবী, হুম হুম হুম। ওগুলো সব মানে কোরিওগ্রাফ করা ওদেরকে, ঠিক বাহ। আছে। তো যাই হোক, তারপরে হঠাৎ করতে করতে হঠাৎ মনে হলো, তখন ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে একটা সময় পর, হুম। হ্যাঁ, কয়েক বছর পর শুরু হলো ডান্স, না ফার্স্ট ডান্স ইন্ডিয়া ডান্স, তারপরে ডান্স বাংলা ডান্স, ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে, অনলাইন চল ট্রাই করি। তখন হচ্ছে সিজন 4 ডান্স বাংলা ডান্স চ্যালেঞ্জার, যথারীতি ভগবানের আশীর্বাদে চান্স পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ওখানে বিভৎস কম্পিটিশন, বিভৎস কম্পিটিশন, ঠিক আছে। তো একটা টাইমের পর ওখানে জিতিনি, বাট 4th সিজনে চ্যালেঞ্জারে একটা টাইমের পর আউট হলাম, ঠিক আছে। আউট হওয়ার পর হঠাৎ শুভঙ্কর দা আমাকে বললো যে আমি একটা ছবি বানাবো, তুই কাজ করবি। আমি বললাম আমি অভিনয় জানি না, অভিনয় এও জানি না। বলো শিখিয়ে নেবো, তুই করবি কিনা বলো। ঠিক আছে, ঠিক আছে। তা কি সিনেমা? হাঁদা বোদা, ঠিক আছে। যেহেতু মা বাবা কখনো বাইক, বাবা কখনো ইয়ে করে না করেনি, কিন্তু মা কখনোই বাইক আমাকে নিতে দেয়নি, তো প্র্যাকটিসটা ছিল না। তো ওই ছোটবেলা থেকে রেঞ্জার সুইং সাইকেল চালিয়ে চালিয়ে আমি অভ্যস্ত, গিয়ারওয়ালা সাইকেল।
তো যতবার আমাকে পায়ের ব্রেক মারতে হবে আমি ততবার ডিস ব্রেক মারছি। প্রথম শটে অরিত্র মানে তখন ছোট, আমার ট্যাঙ্কির তেলে বসেছিল বাইকের, দুম করে ফেললাম। প্রথমবার কিছু হলো না, সেকেন্ড বার আবার ফেললাম, সাইলেন্সার ছ্যাঁকা খেলো, ছ্যাঁকা। করে কেঁদে উঠলো। শুভঙ্করদা গেল ভয় পেয়ে, বলে ঠিক আছে তুই যে আমি দেখছি। আমি বিন্দাস, আমি ঠিক আছে চলো, আমি জানি আমি কোরিওগ্রাফার হব, তখন আমার কোরিওগ্রাফার হওয়ার নেশা। ঠিক আছে, ও একদম ফার্স্টে যেটা আমার, এটা অনেকেই ভাবে যে আমি হয়তো শাহরুখ খানকে কপি করে বলছি, ঠিক আছে, কিন্তু একদমই সেটা নয়। আমার ছোটবেলা একদম প্রথম আমার ইচ্ছে ছিল আর্মিতে জয়েন করার। প্রহার বলে নানা পাটেকার একটা ছবি ছিল, ওটাকে দেখে আমার খুব মজা লেগেছিল যে ওরা উঠছে এরকম করে যাচ্ছে, খুব মানে প্র্যাকটিস, মানে খুব স্পোর্টি লাফা, ওই আমি এরকম করতাম ছোটবেলায়, খুব মজা লাগতো। ঠিক আছে, বেবে একতলায় উঠে গেলাম, কারুর দরজা খুলে আটকে গেছে আমাদের কমপ্লেক্সে, খুলে দিলাম ভেতর দিক থেকে গিয়ে। ঠিক আছে, তো এরকম এইসব করতাম। তো যাই হোক, তো তারপরে ওইটা হলো না বাইক চালানোর জন্য, যেহেতু চালাতে পারলাম না। ঠিক আছে, আমি জানি যখন কোরিওগ্রাফার হবো মাথায় কোনো মাথা ব্যথা নেই, এখন যা আমাদের মাথা ব্যথা হয় যে নেক্সট কাজ কি হবে। ঠিক আছে, কয়েকদিন পরে জি বাংলার ইটিভি বাংলা থেকে সেই ব্যাচের ডান্স বাংলা ডান্স যারা আছে পার্টিসিপেন্টস, তাদের সবাইকে ডাকলো, আর সেখানে আমিও ছিলাম এবং ধ্রুবজ্যোতি সরকার, আমাদের ধ্রুব, ও ছিল। ঠিক আছে, তো ইটিভিতে আমাদের কারুরই হয়নি, জি বাংলাতে আমি আর ধ্রুব একসঙ্গে চান্স পেলাম। ঠিক আছে, এবং প্রথম কাজ তখন 2007-এর শেষ মনে হয়, 7-এর শেষ কি 8-এর শুরু এরকম, আমি আর ধ্রুব চান্স পেলাম হিরো টি সরকার, ওখানে তোমার বলো না, আমাদের বড় চুল সাদা চুল, কি নাম ওনার, তখন ওই খাস খবর পড়তেন উনি, সেদা, আরে বল না, কৌশিক দা নাকি, না, না না, না না, নামটা না। আমি বুঝে গেছি কার কথা বলছি, কিন্তু কৃষ্ণ কিশোর, কৃষ্ণ কিশোর দা ছিল ওদের। দিয়ে বলি, হ্যাঁ, উনি আমাদের সবাইকে ট্রেন করবে, আমরা 5 জনই লিড, আমি ধ্রুব, তৃষ্ণা, জয়মালা আর বিশ্বজিৎ। ওই শুরু হলো আমার জার্নি। ঠিক আছে, এবার তখন ঝাড় খেতে খেতে, খিস্তি শুনে, নোত্তা খেয়ে, এত বছর হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে ইটস স্টিল রানিং। এবার যদি আমি আসি, চলার পথটা তো নিশ্চয়ই খুব মসৃণ ছিল না, প্রচন্ড, অনেক ঘাত প্রতিঘাত আঘাত মধ্যে দিয়ে তো গেছিস। আমি জানি, দর্শক জানে না, মানে দর্শক তো ভাবেন যে খালি সবটাই রোজি পিকচার, কিন্তু এই গোলাপের মতো সুন্দর জিনিসটার পেছনে যে কাঁটাগুলো আছে একদম, সেটা তো আমরাই জানি। তো তোর জীবনের কিছু যদি এরকম অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে, হয়েওছে, যদি একটু শেয়ার করিস। প্রচুর প্রচুর, মানে আমার মাঝে মাঝে আমি ভাবি যে আমার মানে এইটাকে নিয়ে কোনো গল্প লিখলে বা মুভি বানালে আমি মানে আমার মনে হয় যে মানে হিট করবে, সুপার হিট করবে, আমি জানি বলে আমি জানি না সুপার হিট করবে কিনা, কিন্তু না সুপার হিট করবে, কারণ আমি বলে দিই দর্শকদের জানা উচিত, আমরা তো দীর্ঘদিন একসঙ্গে ফুলকি করেছি, ফলত আমাদের ওই মেকআপ রুমে বসে আড্ডাতে এত রকম আড্ডা হয়েছে। তো ও আমার কথা, আমি ওর কথা, তারপরে আমাদের আরো বাদ বাকিরা যারা ছিলেন ওখানে কাস্ট এন্ড ক্রু অনেকের যারা একসঙ্গে বসতাম, তো ওর কিন্তু এই কাহিনীগুলো খানিকটা শুনুন, বুঝতে পারবেন ভাই কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। আমরা শুধুই যে ভালো দিকটা দেখি, তার পেছনের কাহিনীগুলো কিন্তু খুবই মানে হৃদয় স্পর্শ করবে। জিনিসটা অবশ্যই পেইনফুল, আমিও মানি। ঠিক আছে, তবে মানে মানে যতই যাকে বলি, মানে এমনকি আমার ওয়াইফও পুরোটা মানে মানে আমার জায়গায় যতই সে কাছের হোক, মানে কাছের কে কোনো যদি মানুষ হয়, মানে দে ক্যান নট ফিল ইট বিকজ দে আর নট ইন মাই শুজ, বাট দে ওয়ার নট ইন মাই শুজ। 100% আমি ফিল করবো, বাট at the same time it was inspirational and educational and অবশ্যই স্পিরিচুয়াল। কিরকম করে? গল্প শুরুটা হচ্ছে যে আমার তো সুরাতটা খুব মাখনের মতন হয়েছিল, মানে এসেই লিড,
হুম 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 পর সেই পর, লিড পর পর পর। তাও আবার। আর সেই সময় ঠিক আছে, মানে হিরো শেষ হলো খোলা হাওয়া, ঠিক আছে, আম, আমাদের পূজাদি আর সুদীপ্তদার, যেই আমাদের রাইটার পূজাদি, ঠিক হুম আছে। হুম হুম হুম। হুম, খোলা হাওয়া, ঠিক আছে, তখন খুব একটা গিয়ে অ্যাক্টিং খুব মানে পারতামই না আমি, তবুও পরপর মানে প্রথম ধাক্কাটা আমি কোথায় খেলাম, আরে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হলো। হুম, সেটার আর ডেপথে যাচ্ছি না, কারণ বললে আর কি অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক গল্প হয়ে যাবে, ঠিক আছে। তো জানি আমরা। হ্যাঁ, তুমি জানো, ঠিক আছে। তো এনিওয়ে, তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট মানে 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 আমি প্রায় মারাই যেতাম, তুমিও জানো, ঠিক হুম আছে। হুম। তো 23 জুন 2011, 11, হ্যাঁ। ঠিক আছে। তো এমনই মানে অ্যাক্সিডেন্টও বলা যায় না, তবুও মানে মানে কথার স্বার্থে আমরা বলছি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। মানে আমি আপনাদের সামনে এখন ভেন্টিলেশন, কোমা, ব্রেন সার্জারি এই তিনটে ক্রস করে বসে আছি, ঠিক আছে, আর তুমি ভালো করেই জানো, ঠিক আছে। সেই গল্প পরে কখনো হবে আবার। হবে, আমি কথা একদম। দিলাম, এটা এটা নিয়ে আরেকদিন বসবো ওর হ্যাঁ, সাথে। তো এরকম একটা ঘটনা, ঠিক আছে, যেখানে আমি মানে সবাই জানতো যে আমি তুই বাঁচবো না, বাঁচবি না, বাঁচবো না। অ্যাবসলিউটলি হুম, সবাই জানতাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবং আমার মানে মানে চোখ আমার একটা ট্যাড়া হয়ে গেছিল, মানে নার্ভের প্রবলেম, তো যে মানে এরকম মানে আমি হাঁটতে পারতাম না, লিখতে পারতাম না, কথা বলতে পারতাম না, ঠিক আছে, মানে হাঁটলে মনে হতো পেছন দিকে বাঁ পাটা টেনে টেনে হাঁটছি, কিন্তু আমি আদৌ টেনে টেনে হাঁটতাম না, ঠিক আছে। এবার সেইখান থেকে আবার রেপ্রাইজ, আবার ওঠা, ঠিক আছে। এবার আমার একটা স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা মানে প্রত্যেকটা জিনিস যেটা আমরা নতুন শুরু করি, মানে আমি যদি একটা অঙ্ক বা একটা অঙ্কের চ্যাপ্টার শুরু করি, ঠিক আছে, যে 1 হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, 10 হচ্ছে সব থেকে হার্ডেস্ট, আমরা কোনটা ধরি প্রথমে? 1। কিন্তু আমার একটুখানি লজিকটা উল্টো, আমি 10টা আগে ট্রেনটা আগে ধরি, ধরবি। ঠিক আছে, আমি 10টা আগে ধরি, কারণ আমি যদি 1 আগে শেষ করি, তাহলে না 9টা স্টেজ আমার হার্ড থাকবে, আর সেটা গ্র্যাজুয়ালি বাড়বে হার্ডনেসটা। তুই আগে হাতটা করে ইজিটা আসিস। ইয়েস, আমি যদি হার্ডটা করি তাহলে 9টা স্টেপ আমার ইজি হয়ে যাবে। মানে ওই আর আমি অ্যাক্সিডেন্ট থেকে তোর বাঁচা উচিত ছিল না, হ্যাঁ, এটা ওই ঘটে। রাখে হরি মারে কে, নিশ্চয়ই একদম কোনো কিছু একদম, বাকি আছে করা আমার। অনেক কিছু বাকি আছে। তারপর আরো এগোই আমরা হ্যাঁ, গল্পতে। তো এবার তখন আমার মনে আছে, মানে তখন আমি হাঁটতে পারতাম না, তো আমার একজন ইয়ে ছিল, নার্স ছিলেন, সীমাদি, ঠিক আছে, উনি আমার টেক কেয়ার করতেন। হুম, তো হসপিটাল থেকে আমরিতে ছিলাম আমি, আমরি থেকে ফেরার পরে 1.5 মাস 2 মাস পরে, ঠিক আছে, আমি মানে জানতে পারি কি করে আমার অ্যাক্সিডেন্ট হলো, এবং আমার কাছে সেটা মানে আকাশ ভেঙে পড়ার মতন, ঠিক আছে। কেউ বলছিল আমি কারোর সাথে মারামারি করেছি, কেউ বলছিল যে আমি খারাপ কিছু করেছি, কিন্তু আমি ওরকম ছেলে একদমই না, তুমি ভালো করেই জানো, ঠিক আছে, এবং হোল ইন্ডাস্ট্রি জানে, ঠিক আছে। যদিও অনেকেই বলে যে প্রথম আমার সাথে মেশে যে আমাকে দেখে নাকি মানে পুরো অন্যরকম মনে হয়, ঠিক আছে, তুমিও জানো যে আহ, কেউ বলে আমাকে দেখে আমার নাকি বিশাল জ্ঞান, ঠিক আছে, কোথায় দেখি না, আমার নাকি এত বছর বিশাল ধরে দেখিনি। অ্যাটিটিউড, ঠিক আছে, আমি নাকি খুব মানে বাজে টাইপের ছেলে, ঠিক আছে, মানে বলে, কিন্তু 5 মিনিট কথা বলার পর ও নিজেই বলে, ভাই আমি তো ভাবিনি, আমি তো ভুল ভাবছিলাম তোকে, আমি বিশাল attitude, ভুলভাল। এত বছর ধরে ও দেখিনি তোর মধ্যে যদি। যাই হোক, ভগবান করুক যেন না আসে কখনো। হ্যাঁ, এটা আমাদের না আসাই ভালো, একদম কারণ ওটা আসতে পারি পতন। একদম। তো যাই হোক, তো তখন কেন আমি বলছি, বললাম যে 10 নম্বর স্টেজটা আগে ধরি, তখন আমার মনে আছে, তখন তখন তো সবে আস্তে আস্তে হাঁটতে চলতে আবার নতুন করে মানে অ্যাজ আ নিউবর্ন শিখছি আমি। আমি হাওয়াই চটি পরে ওখানে আমাদের কমপ্লেক্সে তখন কিছু একটা মেরামত বা কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছিল, ঠিক আছে, কমপ্লেক্সে বালি পড়ে থাকতো, এবার বালির ওপর মোজাইক ফ্লোর, জানি ভালো করে দৌড়ানো যায় না, যখন তখন পড়ে যাবে, আর চটি পরে দৌড়ানোই যায় না, তো আমি বালি পরে চটি পরে বালির ওপর দৌড়াতাম ব্যালেন্সের জন্য, ঠিক আছে, মানে এই ধরো মানে 10 ফুট জায়গা, ধরো এই মাথা থেকে ওই মাথায় ওরকম দৌড়াতাম স্পিডে, জাস্ট ব্যালেন্সটা যাতে আমার আসে, ঠিক আছে। My God. এবং বাড়িতে বসে বসে আমি ভাবতাম যে আমি কি করব, আমি না তো হতে পারবো এখন কোরিওগ্রাফার, না তো আমি
ডিরেক্টরের কম্পোজিশনে আঁকতে পারবো, না তো আমি ডায়লগ ডেলিভারি করতে পারবো, না তো আমি সাইন করতে পারবো চেক। মানে মনে হতো যে হাতের সঙ্গে 5 কেজি ওয়েট আটকানো, মানে পুরো নার্ভটা তো পুরো এরকম টেনে ধরে আছে, বুঝতে পারছো, মানে এরকম। তো যাই হোক, তো ওটার থেকে আস্তে 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 1.5 বছর, মোটামুটি 1.5-2 বছর লাগলো, ঠিক আছে। কেন বললাম যে রাকে হরি মারেকে যখন আমৃতে আগুন লাগলো, সেই সময়টা আমার থাকার কথা ছিল, ঠিক আছে, সেটাও তুমি ভালো করে জানো, ঠিক আছে। যবে এইটা নিয়ে আবার গল্প বলবো তখন মানে হ্যাঁ, এটা নিয়ে একটা সত্যি আমি হ্যাঁ, আলাদা করে করবো। অডিয়েন্সকে বলবো। তার ঠিক 2 দিন আগে আমি বেরিয়েছি, তখন আমার থাকার কথা ছিল, ঠিক আছে। তো তারপরে 1.5 বছর পরে উঠেই মা আবার লিড। হুম 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 মা মা 2 বছর 2.5 বছর চললো। চললো। মা শেষ হলো দত্তবাড়ির ছোট বউ। হ্যাঁ। দত্তবাড়ির ছোট বউ 1 বছর চললো, 2015 3rd জানুয়ারি লাস্ট টেলিকাস্ট ছিল। ইন দ্য মিন টাইম আমার বাবার ছোটবেলা থেকে আমি দেখে আসছি নার্ভের প্রবলেম। তো বাবা লাস্ট 1 বছর ভিআরএস নিয়ে রিটায়ার করলো। তখন স্টেট ব্যাংকই কমপ্লেক্সেই থাকতাম, মানে গলফ ক্লাব রোডেই থাকতাম, 19D যেটা বললাম। এবার যেহেতু রিটায়ার করলো, ওইখানে থেকে বেরোতে হবে, যেহেতু কমপ্লেক্স, ওটা ব্যাংকের কমপ্লেক্স, তো আমরা নিজেদের ফ্ল্যাট বেহালায় শিফট করলাম। বাবা তো আস্তে আস্তে তখন আরো ডিটোরিয়েট করেছে। যখন দত্তবাড়ি শেষ হলো তখন হঠাৎ আমরা মানে বুঝতে পারলাম অ্যালজাইমার ধরা পড়েছে। অ্যালজাইমার ধরা পড়ে যে 2nd স্টেজ থেকে 3rd স্টেজ চলে যাচ্ছে, ঠিক আছে। মানে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, মানে আমার নাম মাঝে মাঝে ভুলে যেত, আমার বন্ধুদের তো আকচারই ভুলতো, ঠিক আছে। তো খুব মানে আস্তে আস্তে কথা বলতে আমি কানে গিয়ে, মানে মুখের কাছে কান নিয়ে গিয়ে কথা শুনতাম। আর বাবাকে সব থেকে টাফ সিচুয়েশন ছিল বাবাকে খাওয়ানো, ঠিক আছে। মানে মানে কি আর বলবো, কোনো বাড়িয়ে চাড়িয়ে বলছি না, ঠিক আছে। এটা আপনারা ভাববেন না যে স্ক্রিপ্টেড, একদম ফুটেজ, আর মানে আনস্ক্রিপ্টেড। মানে কেরম বলে, বাবা ধরো এরকম শুয়ে আছে, ঠিক আছে, বাবার তখন গাল ফাল ভেঙে গেছিল, মুখ ঝুলে গেছিল, যেরকম হয়, ঠিক আছে। প্রোটিনলেস খাবার, মানে ডায়েট ছিল বাবার, ঠিক আছে। কি একটা মানে ওই যেরকম এনশিওর টাইপের, এনশিওর প্রোটিন ছাড়া একটা আছে ওরকম, ওইটা গুলিয়ে দুধ দিয়ে খাওয়ানো হতো। এবার নার্ভের প্রবলেম, ঠিক আছে। এবার কি হতো, বাবা ধরো খেতে চাইছে বাট নার্ভ কাজ করছে না, মানে হাঁ করার চেষ্টা করছে বাট করতে পারছে না, বাবা নাও বাবা নাও, মানে টানছে বাট খুলতে পারছে না, ঠিক আছে, দিয়ে দিলাম। এটা কয়েকদিন চললো, 2-3 দিন পরে ইউজ টু হয়ে গেছে নার্ভটা, বাবা নাও, খুলছেই না, কিছুতেই খুলছে না। আস্তে 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 বাবাকে মেরে মেরে মেরে, এই যে কি হয়, এই যে টাচ হচ্ছে, তো এই নার্ভটা তো কাজ করছে ব্রেনে গিয়ে, ব্রেন বলছে যে তুমি একটা সেন্সেশন পাচ্ছ, এই যে 1 সেকেন্ড একটা, 1 মাইক্রো সেকেন্ডে একটা যে ফিলটা ফাট কাজ করলো, খুললো। এবার কেসটা হচ্ছে যে একটা নার্ভকে যদি একই জিনিস বারবার তুমি ইউজ টু করাও, ও ইউজ টু হয়ে যাবে, ও আর কাজ করবে না, যেটা হয়, ঠিক আছে। না আমরা যদি বেশি কোনো কিছু, মানে বেশি পেন পেলে আমাদের কি হয়, আমরা পেনটা আর ঠিক আছে চলো অভ্যেস হয়ে যায়। অভ্যেস হয়ে যায়, নার্ভেরও একই কাণ্ড। আবার কয়েকদিন পরে এই জিনিসটা কাজ করছে না, ঠিক আছে। আরেকটু বাড়িয়ে, যেটা আগেই ছিল সেটা আবার কয়েকদিন পর ওটাও কাজ করছে না। এবার এই মারার প্রেশারটা, মারার ফোর্সটা আস্তে আস্তে বাধ্য হয়ে বাড়াতে হলো। আমার কিন্তু ইচ্ছে নেই, তার মানে কিন্তু বাবাকে মারছি, যদিও আমি জানি যে খাওয়ানোর জন্য মারছি, কারণ মানুষটা না খেলে যতদিনও বা বাঁচছে সেটাও হয়তো বাঁচবে না, কিছুই তো খাচ্ছে না, রোগা শীর্ণ, ঠিক আছে, গাল ফাল ভেঙে গেছে। আর আমার বাবা মানে বিভৎস দেখতে ছিল, মানে স্কিন হচ্ছে তোমার কাশ্মীরি আপেলের মতন, মানে একটা বড় বাটিতে দুধের মধ্যে আলতা যদি 4 ফোঁটা দিয়ে দিত ওরকম। আর চেহারা ছিল হেভি, মানে বাবাকে আমার বন্ধুরা আদনান সামি বলতো, এরকম। সেই মানুষটা রোগা শীর্ণ,
গাল ফাল ঢুকে গেছে, ঠিক আছে, এরকম। তো কয়েকদিন পরে এরকম হচ্ছে, ঠিক আছে, আবার তারপরে কয়েকদিন পর এইটাও বন্ধ, মানে ইউজ টু হয়ে গেছে। তখন কি করলাম, কত জোরে মারবো আমি, ঠিক আছে, নখ দিয়ে মাড়িতে প্রেসার দিতাম। আমি বুঝতে পারছি লাগছে, কিছু করার নেই, বাবাকে তো খেতে খাওয়াতে হবে, ওইটা করে। কয়েকদিন পর ওটাও কাজ করছে না, ও পারছে না, বললাম ভাই আমার দ্বারা হবে না, তুই খাওয়া। এরকম করতে গিয়ে মানে এরকম সব সিচুয়েশন গেছে যে মানে সব সময় তো মাথা ঠিক থাকে না। এই করতে করতে হঠাৎ মায়ের ওরাল ক্যান্সার 2016, তুমি জানো ভালো করে, 2016 নভেম্বরের ফার্স্ট উইকে। যে মানুষটা পানের টেস্ট জানে না, কখনো সুপুরি খায়নি, ঠিক আছে, মানে আমি যখন আমাদের ছোটবেলায় ছিল না সুইটি সুপারি, ওটা আমরা খেলে, চুটকি ওগুলো আমরা খেলে মা আমাদের ঝাড়তো, আমাকে ঝাড়তো। ওই মানুষটা মানে হঠাৎ ওরাল ক্যান্সার, ঠিক আছে, মানে ওরাল ক্যান্সার মানে মানে যে সে ক্যান্সার না, মানে হঠাৎ বলছে ডাম্প আমার ভেতরে না, এখানে বাঁ দিক গালের ভেতরে এই 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 জায়গাটা গ্যাপটাতে কিছু একটা ফুসকুড়ি হয়েছে, তখন দত্তবাড়ি চলছে, ঠিক আছে, হতে 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 আমি বাবাকে নিয়ে, মাকে নিয়ে যেতে পারছি না, আর বাবাকে মা ছেড়ে যাবে না, কারণ বাবার তখন অলরেডি অ্যালজাইমার ধরা পড়ে গেছে, এবং অ্যালজাইমার পেশেন্টদের একটা মানে প্রবণতা থাকে, ওরা হুট করে দরজা খুলে বেরিয়ে যায়, তারপরে খুঁজে পায় না, খুঁজে মনে পায় থাকে না। না। হ্যাঁ, আমি জানি, খুব আর কাছ এরকম থেকে দেখেছি, এরকম হয়েওছে, আমি মানে জানি, আমি বলতে চাই না, আমার হ্যাঁ, নিজেরই, যাই হোক। একদিন শুটিং থেকে ফিরছি, দেখি বাইরে থেকে কলেস্টেবল গেট টানা, ভেতরে আলো জ্বলছে। আমি মাকে বলে কি হলো, এরকম করে রেখেছে, বলে আর জানিস না, আমি বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ দেখি মা ঘুম থেকে, বাবা ঘুম থেকে উঠেছে, উঠে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। বলে আমি কোথায় যাচ্ছ, বলে এখানে একটা পাশে রেল রেল লাইন আছে, রেল লাইনের ওপরে যাচ্ছে। মানে কোনো রেল লাইন নেই, তখন আমরা বেহালায়। বলে কোনো রেল লাইন নেই এদিকে। বলে আছে আছে, তুমি জানো না। কিসের কিসের জন্য যাচ্ছ, বলে পাউডার কিনতে। বলে কি করবে, গায়ে মাখ, বলে না খাবো। মানে ভুলভাল, ঠিক আছে। আর ডাক্তার পরে বলেও ছিল, মানে কন্টিনিউ বাবার ব্রেনে ছোট 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 স্ট্রোক হচ্ছে, তাতে কি হচ্ছে, ব্রেন শ্রিঙ্ক করছে, শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হঠাৎ ওরকম, মানে 2 BHK ফ্ল্যাট, এই ঘরে বাবা, এই ঘরে মা, মাঝখানে আমি সারা রাত জেগে কখনো এনাকে দেখছি, কখনো এনাকে দেখছি, এবং মায়ের সাথে বাবার কখনো কোনো দেখা হচ্ছে না। মা তো সজাগ আছে, মা লাস্টে প্যালিয়েটিভে চলে গেছিল। মানে প্যালিয়েটিভ মানে হচ্ছে, মানে আমাদের নর্মাল যেরকম ভেন্টিলেশন, সেরকম ক্যান্সারের বলতে পারো ভেন্টিলেশন, ওষুধ দিয়ে ব্যথা বেদনা, ওই প্যালিয়েটিভ কেয়ার হ্যাঁ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তো মা বলতো, আর মায়ের লাস্টে রেডিয়েশন দেওয়া হয়েছিল, তো এইদিকে ফুটো হয়ে গেছিল, মানে মায়ের যাওয়ারই ছিল, কারণ মায়ের ফার্স্টে যখন মানে ওই ফুসকুড়িতে যখন টেস্ট করলো, টেস্ট করার আগে কিচ্ছু হচ্ছে না, যেই টেস্ট করলো অক্টোবরের শেষ মাসে, ঠিক আছে, 1.5 সপ্তাহের মধ্যে এত বড় হয়ে গেল, এত বড়, ভেতরে টিউমার ফিউমার, গন্ধ আসতে মানে যাতা, ঠিক আছে। তারপরে ইয়ে দেওয়া হলো, কি বলে ওটাকে, কেমোথেরাপি করা হলো, ফার্স্ট দেওয়া হলো, কমে গেল, একদম কমে গেল, মানে জাস্ট একটা ওই ব্যান্ডেজ টাইপের লাগিয়ে রেখে, ড্রেসিং টাইপের করে রেখেছিল, ফাটেনি কিন্তু, মানে টিস্যু মানে স্কিন ফেটে বেরোয়নি কিন্তু। সেকেন্ড কেমো দেওয়া হলো, না দুটো কেমো ছিল, ফার্স্ট কেমোতে পুরো সেরে গেল, সেকেন্ড কেমো জবে দেবে, মায়ের ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ, জবে দেবে তার ঠিক আগের দিন মায়ের ব্লাড কাউন্ট কম, এবার ও নেগেটিভ পাচ্ছি না। সারা কলকাতা হেন তেন জায়গা ফ্যাগা ঘুরে একদিন দেরি হলো, কল্যাণীতে থেকে আমি ও নেগেটিভ ব্লাড গ্রুপ নিয়ে আসলাম। এবার ব্লাড দিচ্ছে, একদিন তো ওভার হয়ে গেছে, ডোজ তো মানে ব্যাপারটা তো পেরিয়ে গেছে, কাজ করছে না, ওই আবার ফুলে গেছে, কিন্তু যেটা একদম নর্মাল হয়ে গেছিল আবার ফুলে গেল, ঠিক আছে। এবার ডাক্তারের কাছে, ওখানে আমাদের আউটডোরে ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে ছিল, আউটডোরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখলো যে যদি এটাকে রেডিয়েশন দিয়ে ঠিক করা যায়, কিন্তু ওপেন উন্ড হলে রেডিয়েশন দেওয়া যায় না, কারণ ওপেন উন্ডে এই টিউমারটা পুরো জ্বালিয়ে দেয়, ঠিক আছে। আগে কিন্তু টিউমার হয়নি, মানে ফেটে বেরোয়নি, মায়ের স্কিন ফেটে বেরোয়নি, ওই যে প্রথমবার খুললো টিউমার ফেটে বেরিয়ে আসছে।
মানে যাওয়াই ছিল, লেখাই ছিল মায়ের, ঠিক আছে। ডাক্তার ফার্স্টে বললো কি করবেন, কারণ রেডিয়েশন দিলে জায়গাটা পুরো ফুটো হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি অপারেট করেন তাহলে এই জটা পুরো বাদ দিতে হবে। এবার তখন একটা অ্যাড হতো টিভিতে, টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ বলে, এখন যেটা হয়, কিন্তু তখন একটা হতো যে একটা মহিলাকে দেখাতো, হ্যাঁ, যে ওনার জ বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি তাকাতাম না, জাস্ট আমি দেখলেই মায়ের কথা মনে আসতো, ঠিক আছে। না আমি বলছি, আমার এখন মনে পড়ছে, আমার ভেতরে কেমন একটা হচ্ছে, খুব কিন্তু স্বাভাবিক। তো চলো ঠিক আছে। এবার বলা হলো যে মানে অপারেট করে দিলে ওটা থাকবে না, কিন্তু উনি বেঁচে যাবেন, বাঁচানোটা মেইন দরকার। বললাম অপারেট হবে, যবে অপারেট হবে তার আগের দিন আবার ব্লাড কাউন্ট কম, অপারেট হলো না, আবার সেম ওই খোঁজাখুঁজি করে ও নেগেটিভ পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে। তারপরে রেডিয়েশন দিল, গেল ফুটো হয়ে, মানে মা এরম করে জল খেলে এই সাইড দিয়ে ওই একটা রাইস টিউব আমাদের যেরকম থাকে, ওরকম একটা এরকম একটা ফানেল টাইপের ছিল, মুখে দিয়ে একদম ভেতরে, মানে ওরকম করে জল খেতে, সব ওরকম করে। আর যদি ওটা দিয়ে ইচ্ছে না করতো, ভেতর থেকে বের করে নিত, মানে লুজলি, ঠিক আছে, এরকম করে মা শুয়ে থাকতো, আমি ওপর থেকে জল দিয়ে দিতাম এরকম করে ওপর থেকে, ঠিক আছে। একদিকে বাবা, একদিকে মা, এই হলো, হতে 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 2016 29 এপ্রিল সকাল 10:30টায় বাবা আমার কোলে মারা গেল। ঠিক 3 মাস পর মা ওই রকম ছিল। ঠিক 3 মাস পর মা 2016 28 জুলাই দুপুর 1:30 ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে, 3 মাস পর। এবং বাবাই নিতে এসেছিল, মানে স্বপ্নে পেয়েছিলাম, ঠিক আছে। মানে মাকে দেখে আগের দিন বাড়িতে এসেছি, 1-2 ঘন্টা আমি আর একটা বন্ধু ছিলাম হোল নাইট হসপিটালে। তো ঘুম থেকে উঠে হঠাৎ ঘুম ভাঙে যে ইয়ের থেকে একটা একটা ওখানে এই একটা ভেন্টিলেশন, হ্যাঁ ভেন্টিলেশনই ছিল, এবং ওখানে না একটা অক্সিজেন কাউন্টার ছিল, মানে একটা অক্সিজেন কাউন্ট করা, মানে তোমার বডি কতটা অক্সিজেন নিচ্ছে, 100 থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আগের দিন রাত্রিবেলা দেখেছিলাম 95, 98, 90, আবার 100 এরকম। হঠাৎ ওই কয়েক ঘন্টার মধ্যে, ঠিক আছে, বাবার জন্য একটা আয়া রাখা ছিল, তো ওর জন্যই এসেছিলাম, এবং সারা রাত জেগে আছি, আধেক ঘন্টা চোখটা বন্ধ করবো, চলে আসবে এরকম। হঠাৎ ওই জাস্ট চোখ বন্ধ করার এই 5-10 মিনিটের মধ্যেই ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল থেকে ফোন, আপনার মায়ের অক্সিজেন লেভেল খুব ড্রপ করছে, তাড়াতাড়ি আসুন। এবং তখন তো আমি কোনো কাজও ধরতে পারছি না, ঠিক আছে। দত্তবাড়ি শেষ হয়েছে প্রায় 1 বছর হতে চললো তখন, ঠিক আছে। সব টাকা জলের মতন যাচ্ছে, মানে জলের মতন যাচ্ছে ইন দ্য সেন্স মা বাবার জন্য আমি ঢালছি, ঠিক আছে। তো ঢালছি মানে মানে আপনার প্লিজ বাজে ভাববেন না, মানে অবশ্যই মা বাবা আমাকে বড় করেছে, ওনাদের জন্য ঢালবো না তো কাদের জন্য ঢালবো, ঠিক আছে। চিন্তাও করছি না, ঠিক আছে। এবং মানে কমে আসছে, আর আমার তখন বাবা অলরেডি চলে গেছে, আমার মাথায় ঘুরছে আমি মাকে কি করে বাঁচাবো এইটুকুনি টাকার মধ্যে। হ্যাঁ। যখন মাকে আমি ভেন্টিলেশনে ঢুকিয়েছি, তখন মানে বলতে আমার লজ্জা নেই, তখন আমার অ্যাকাউন্টে 90,000, ঠিক আছে। প্রত্যেক দিন খরচা হবে 10,000 হিসেব করে, ডাক্তার যেটা আমাকে বলে দিয়েছে। আমি ভাবলাম যে 9 দিন পরে কি করব, চলো ঠিক আছে 9 দিন তো মাকে বাঁচাই, তারপরে ভগবান দেখে নেবে, ঠিক আছে। তো এটা 2 দিন কি 3 দিনের মাথায় এরকম একটা কেস, ঠিক আছে। এবার বাথরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি, হতে হতে হঠাৎ আমার হয় না, মানে আমরা ঘুম থেকে উঠেই আমাদের কখনো মাথায় থাকে না যে আমরা কি স্বপ্ন দেখি, ফ্রেশ হচ্ছে, হঠাৎ মনে হয় কি স্বপ্ন দেখলাম, মানে আমি দেখেছি এরকম কোথাও একটা জায়গা যেখানে পুরো ফুল হোয়াইট, কাউকে আমি দেখতে পাচ্ছি না, এবং আমার বাবা আর মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হতো, যেরকম সংসারে হয়। কিন্তু ওই 10-5 মিনিটের মধ্যে আমার মায়ের নাম ছিল রীতা, বাবার নাম ছিল স্বপন, ঠিক আছে। তো ওই বাবা ছিল বাঙাল, মা ঘুটি, ঠিক আছে। তো
কিছুক্ষণ ও রীতা চা দাও, ও রীতা চা দাও, ও রীতা শোনো না গল্প করবো, এরকম। আর সারাক্ষণ রীতা রীতা রীতা, সারাক্ষণ মানে 24 ঘন্টার মধ্যেও যেইটুকুনি ঘুম সেইটুকুনি, বাকি সব সময় বাবা রীতা রীতা রীতা, এদিকে ঝগড়া ফগড়া সব হচ্ছে কিন্তু। ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, আমি দেখছি এখনো জলের মতন স্পষ্ট কোথাও একটা জায়গা যেখানে একদম মিল্কি হোয়াইট, এবং মিল্কি হোয়াইট মানে কালার না কিন্তু লাইট, আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, জাস্ট আমি শুনতে পাচ্ছি বাবার আওয়াজ রীতা 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 রীতা, আমি এটা জাস্ট শুনতে পাচ্ছি, ঠিক আছে। এবং মা যখন রেগে থাকুক না কেন, মানে যখন ওনারা বেঁচে ছিলেন, যতই রেগে থাকুক না কেন, সাড়া দিতেন। হ্যাঁ, গিয়ে সামনে এবং সাড়া দিলেন। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বলল যে ওনাকে আর বাঁচানো যাবে না। আমি গিয়েছি, গিয়ে দেখি ধাপ 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 করে নাবছে। যখন ঢুকেছি তখন কত মনে নেই আমার, কত মানে ওই 80 ছিল হয়তো, 80, এই 75, 70, 60, 60, 55 এরকম খাপ 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 করে নামছে কিছুক্ষণ পরে। আর ডাক্তার আমাকে এরকম করে একটা বন্ড ধরিয়ে রেখেছে, আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে 0 হয়ে গেলে কিন্তু উনি বাঁচবেন না, আপনি আইদার কিছু করুন ভেন্টিলেশন, না হলে আপনি সাইন করুন বন্ডে, যে এবার আমাদের হাতে, আমরা এবার মানে ওনাকে এবার শান্তিটা দেবো। হ্যাঁ, আমি ভাবছি কি করব আমি, মানে আমার মাসিও ছিল, রুনা মাসি, ওনাদের সাথে আগেও কথা হয়েছিল, আমি ওই ভেন্টিলেশনে রাখবো বলে, ডাক্তার নিজেই বলছে দেখুন ভেন্টিলেশনে রাখলে কিন্তু উনি এখান থেকে বের করলে আবার এই কষ্টটাই হবে, উল্টে আপনারই টাকা যাবে, ঠিক আছে, আপনি ওনাকে কষ্ট করে আটকে রাখছেন। এটা না কিন্তু যে ভেন্টিলেশন থেকে বের করার পর উনি ঠিক হয়ে যাবে, ঠিক হতেও পারে না হতে পারে, ম্যাক্সিমাম চান্স না হওয়ার। আপনি ওনাকে কষ্ট করে আটকে রাখছেন, উনি কিন্তু কষ্ট ফিল করছে, এরকম না যে কিছু বুঝতে পারছে না। আর মানে লাস্ট মোমেন্টে বাবার যেরকম সিচুয়েশন ছিল, মায়ের সেম সিচুয়েশন, মানে মানে চোখের মানে আইরিশ, মানে যেটা আমাদের পিউপিলটা ছোট বড় হয়, একদম ছোট হয়ে গেছে, আর এরকম সেম টু সেম মা ওরকম, ঠিক আছে। তো কিছু করার নেই, মাসির সঙ্গে তো কথাই হয়ে গেছে, সাইন করে দিলাম, ঠিক আছে, মাকে ভেন্টিলেশন থেকে বার করে দেওয়া হোক, মানে ঠিক আছে আপনারা বাইরে যান, একটু পরে আমরা আপনাদের ডাকছি। আমি চলে গেলাম, মাকে লাস্ট দেখা দেখে নিলাম, বেডের ওপর ওই এরকম একটা স্কোয়ার টাইপের রেলিং করা থাকে, পর্দাটা টেনে দিল, 10-15 মিনিট না 5-7 মিনিট পরে এসে বললো যে শি ইজ নো মোর, কিন্তু 11 মিনিট পরে আমরা ডেথ সার্টিফিকেট দেবো, কারণ 11 মিনিট অবধি ব্রেন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তারপরে দেখলাম, লাস্টে দেখলাম মায়ের টিউমারটা মায়ের পুরো ভেতরে ছড়িয়ে গেছিল, মানে মুখ থেকে বেরিয়ে গেছিল, মেটাস্টেসিস। তো এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস মানে বললাম না শুরুতেই, ইট ওয়াজ পেনফুল, বাট ইট ওয়াজ মানে এক্সট্রিমলি স্পিরিচুয়াল, এক্সট্রিমলি এডুকেশনাল, আর এক্সট্রিমলি কি বলবো ইন্সপিরেশনাল, ফর মি অ্যাট লিস্ট, ঠিক আছে। মানে তুমি ভাবো না, মানে মানে একা আমি, ঠিক আছে, মানে কি বলবো সিঙ্গেল চাইল্ড, ওইটা কাটিয়ে আমি বেরিয়েছি, তারপরে আমি কোনো বাজে রাস্তায় যাইনি, ঠিক আছে, এবং মা বাবার অশেষ আশীর্বাদ, আমার মা বাবার মারাত্মক মনের জোর ছিল, ওটাকে আমি কাটাতে পেরেছি, এবং ভগবান কিন্তু সহায় হয়ে, আমি কিন্তু মানে আপনাদের বলি, তুমি জানো অলরেডি, আমি ছোটবেলা থেকে বিভৎস স্পিরিচুয়াল, দিস ওয়াজ দ্য টাইম যখন আমি জানলাম হোয়াট ইজ মেনলি স্পিরিচুয়াল ইজ। তার আগে আমি জানতাম যে, তা আমি ছোটবেলা থেকে বয়স্ক মানুষ বা যারা গরিব দুঃখী দিন দুঃখী, ঠিক আছে, ওদের প্রতি আমার একটা বিভৎস একটা মানে মায়া মমতা, ঠিক আছে, মানে কি বলবো মানে মানে খুব অ্যাট্রাকশন হতো, ঠিক আছে, বা এখনো হয়, ঠিক আছে, ফিল করতাম এমপ্যাথিক, ঠিক আছে, কম্প্যাশন, ঠিক আছে, কিন্তু ঠিক আছে চল, এটা হতেই পারে, আমি মানুষ, কিন্তু এটা বুঝিনি কখনো যে ফিলিংটাকে কি বলে। এই সময়ের পর আমার একটা বন্ধু আমাকে মেডিটেশন শেখালো। কি হবে, আমরা এই এপিসোডটাকে
কন্টিনিউ করবো টু আনাদার এপিসোড, কারণ বড্ড বড় হয়ে গেছে। ভাইয়ের কাছে অনেক কিছু জানার আছে, ওর অনেক গল্প আছে আর যেগুলো আমি জানি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমি যেটা সবসময় বলে থাকি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর একদিন বসবো, কিন্তু এটা থেকেই শুরু করব, যেখান থেকে ও স্পিরিচুয়ালিজমে ঢুকবে, কারণ এটা সত্যি একটা অন্য অধ্যায়, যেটা আমার আর ওর দুজনের খুব সহমত আছে। বল ভাই। একদম একদম আমরা একদম। এটা নিয়ে দীর্ঘদিন ফুলকিতে আড্ডা মেরেছি, ফলত আমরা এটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি সবসময় যেটা বলি, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।